বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাস আমরা কথা বলছি, সামনে 26শে মার্চ, এবং পেছন ফিরে দেখা, বর্তমানটাকে বিশ্লেষণ করা, সামনের দিকের চ্যালেঞ্জেসগুলো কি সেটি বোঝা বা দূরে কোথায় যাবে বাংলাদেশ সেটিও বোঝার চেষ্টা আমরা এই সময়টাতে করবার চেষ্টা করছি। গত বছরটা আমাদের সকলেরই খুব খারাপ গেছে কোভিড-19 কারণে। এবছর ভ্যাকসিন খানিকটা আশা জাগিয়েছিল যে পরিস্থিতির হয়তো উন্নতি হবে, কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে। শুধু বাংলাদেশ জন্য নেই, গোটা বিশ্বব্যাপী এই চিত্র। বাংলাদেশ 10 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর। বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করবো, আমার অতিথিদের কাছ থেকে শুনবার চেষ্টা করব যে এই 50 বছরে বাংলাদেশের অর্জনে কি আর বিসর্জনে কি। কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যদিও কোভিড আমাদের সবাইকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু এরই মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। কিছু রেস্ট্রিকশনস আছে, কিছু রাষ্ট্রীয় আয়োজন আছে, সবটাই আছে, এবং সব মিলিয়েই নিঃসন্দেহে বাংলাদেশের এটা হিসেব নিকেশ করবার সময় এসেছে যে এই 50 বছরে আমরা কতটা অর্জন করতে পারলাম, কতটা পারলাম না, কেন পারলাম না, কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যেতে চাই, এবং সেই যাবার পথে পথ কতটা মসৃণ, কতটা চ্যালেঞ্জের সামনে আছে। আপনি কি মনে করেন যে একজন অর্থনীতিবিদ হিসেবে, বাংলাদেশের নাগরিক আন্দোলনের একজন সামনের সারির মানুষ হিসেবে আপনার অনুভূতি কি 50-এ দাঁড়িয়ে? বাংলাদেশের 50-এ, আপনার নয়, আপনি আরো ইয়াং। অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর 70তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথমে আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার আত্মার শান্তি কামনা করি। তো বাংলাদেশ অনেক দূরে গিয়েছে নিঃসন্দেহে। বাংলাদেশকে সেই হেনরি কিসিঞ্জারের বিখ্যাত উক্তি একটা তলাবিহীন ঝুড়ি বলে তিনি আখ্যায়িত করেছেন, এবং একই সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই, অনেক বিশেষজ্ঞরাই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই এইরকমই ভবিষ্যৎবাণী করেছিলেন। যেমন ফালেন বলে এক অর্থনীতিবিদ, তিনি একটা বই লিখেছেন বাংলাদেশ টেস্ট কেস। তিনি বলেছেন যে বাংলাদেশ যদি উন্নত হতে পারে তাহলে কারো পক্ষেই এটা অসম্ভব নয়, অর্থাৎ সবাই পারবে। অর্থাৎ বাংলাদেশকে প্রথম থেকেই তারা অনেকটা এই যে বাংলাদেশ সম্পর্কে আশাহীনতায় প্রদর্শন করেছে। তো তা সত্ত্বেও বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। তবে কতটুকু এগিয়েছে তা শুধু বাংলাদেশের দিকে তাকালেই হবে না, বাংলাদেশ আপেক্ষিকভাবে কতটুকু এগিয়েছে সেটাও দেখতে হবে। বাংলাদেশের 1970 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $100, এখন $2100-2200 বলে আমরা ওই যে দাবি করছি। কিন্তু আপেক্ষিকভাবে বলতে গেলে যে সাউথ কোরিয়া আর বাংলাদেশ 1970 সালে একই অবস্থানে ছিল। উভয় দেশেরই পার ক্যাপিটা ইনকাম $100 ছিল, এবং উভয় দেশেরই এক্সপোর্ট শেয়ার অফ জিডিপির দেশজ উৎপাদনের যত অংশ বাইরে রপ্তানি করা হতো একই রকম ছিল। তারপরে যে বিনিয়োগ, যে দেশজ উৎপাদনের যেই যত শতাংশ বিনিয়োগ করা হতো দুই দেশের একই রকম ছিল, এবং দুই দেশকে মনে করা হতো দুই দেশেরই কোনো সম্পদ নেই। আর দক্ষিণ কোরিয়া এখন কোন অবস্থায়, একটা উন্নত দেশ। আমরা আমাদের ছেলে মেয়েরা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রাণের ঝুঁকি, জীবনের ঝুঁকি তো দ্বিধা করে না। তা সত্ত্বেও বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। সম্প্রতি এই যে আমাদের মিডিয়া তো এসছে, নিউ ইয়র্ক টাইমস একটা নিবন্ধ প্রকাশ করেছে। নিকোলাস ক্রিস্টফ, তাদের বিখ্যাত একজন কলামনিস্ট,
তিনি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন যে দারিদ্র দূরীকরণ সম্পর্কে যদি শিখতে হয় তাহলে বাংলাদেশ থেকে শিখতে হবে। তো এটা আমাদের জন্য বিশাল একটা স্বীকৃতি, বিশাল অর্জন। যদিও তিনি যেই কারণে বাংলাদেশে স্বীকৃতি দিয়েছেন কন্যা শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, শিক্ষার স্কলারশিপ যেই ব্যবস্থা, এটা হ্যাঁ ভূমিকা পালন করেছে। তবে আমি বলবো যে বাংলাদেশের এই উন্নয়নের নায়িকা হলেন নারীরা, সর্বস্তরের নারীরা এবং তরুণরা। তারা একদিকে যেমন ইকোনমিক এন্টারপ্রেনিউর হয়েছেন, আরেকদিকে সামাজিক এন্টারপ্রেনিউর হয়েছেন এবং এর পেছনে বিরাট ভূমিকা পালন করেছে বেসরকারি সংস্থাগুলো। তারা নূতন উদ্ভাবন করেছে, স্বল্প মূল্যের বিভিন্ন মানুষের জীবনমান উন্নয়নের, যেমন রিংস ল্যাবের পায়খানা, 3 রিংস ল্যাবের পায়খানা, তারপরে টিউবওয়েল, তারপরে তাদের সচেতনতামূলক কার্যক্রম, এগুলো বিরাট অবদান রেখেছে। তো বাংলাদেশকে আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে এসেছি অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে আমরা পৃথিবীতে আমাদের সাফল্যের জন্য স্বীকৃতি অর্জন করেছি। কিন্তু যেই জন্য বাংলাদেশের সৃষ্টি, যে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ করা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ, এইসব ক্ষেত্রে আমরা শুধু পিছিয়ে যাইনি, আমরা চরমভাবে পিছিয়েছি এবং আমরা একটা সংকটের দিকে যাব যদি এই অবস্থা চলতে থাকে। বস্তুত যে উন্নয়নের যে আমাদের যেই গান শোনানো হয়, উন্নয়নের যে ব্যাপারে যে বিরাট আমরা এই যে ক্ষমতাসীনদের পক্ষ থেকে জয়গান গাওয়া হয়, হ্যাঁ আমরা দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে অনেক দূরে গিয়েছি, কিন্তু উন্নয়ন এখানে বহুলাংশে গিয়ে আটকা পড়েছে অবকাঠামো উন্নয়নে, দৃশ্যমান উন্নয়নে, যেখানে অর্থকড়ি ব্যয় হয়। এবং এই উন্নয়নের একটা বড় উদ্দেশ্য হলো কিন্তু ফায়দা দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া নিজেদের ব্যক্তিদেরকে, নিজেদের দলীয় লোকজনদেরকে, এবং এর মাধ্যমে দুর্নীতি দুর্বৃত্তায়ন ব্যাপক আকার ধারণ করেছে। তো আমরা দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। আমরা এই যে মানুষের এখন না খেয়ে থাকে না, খুব কমই না খেয়ে থাকে এই দেশে, কিন্তু আমরা শুধু খেয়ে পড়ে থাকা, এটা শুধু নিজ প্রাণীরাই এভাবে বেঁচে থাকতে পারে। মানুষের জন্য আরো কতগুলো অধিকার, সেই মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, গোপনীয় ওই যে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোটার অধিকার হরণ করা হয়েছে। তো এই সব অবস্থার প্রেক্ষিতে উন্নয়ন, হ্যাঁ একদিকে আমরা এগিয়েছি, কিন্তু অন্যদিকে আমরা ভয়াবহভাবে পেছনে পড়েছি, যার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি বলবো যে বঙ্গবন্ধু যদি জানতেন তার বাংলাদেশে, তার স্বপ্নের বাংলাদেশে আজকে যা হচ্ছে তা হবে, মানুষের ভোটাধিকার হরণ করা হবে, মানুষের বাক স্বাধীনতা ওই যে নগ্নভাবে পদদলিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন কিনা আমি নিশ্চিত নই। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তারাও সেদিন এই জীবনের ঝুঁকি নিতেন কিনা আমি নিশ্চিত নই। তো আমি নিশ্চিত এই যে বঙ্গবন্ধুর আমরা 100তম জন্মবার্ষিকী পালন করেছি, হয়তো বঙ্গবন্ধু এই বাংলাদেশের এই অবস্থা দেখে আমরা হয়তোবা কবরে নড়ে চড়ে উঠেছেন, আমার আশঙ্কা। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধুর সহচর্যে আসার, 6 দফা আন্দোলনে এবং 60 দশকের অনেক আন্দোলনে আমি যুক্ত ছিলাম, 69 গণ আন্দোলন সহ। তো আমি নিশ্চিত নই তিনি এই বাংলাদেশ চেয়েছেন। তো আমরা অনেক দূর এগিয়েছি, আবার অনেক দূর পিছিয়েছি, এবং সবচেয়ে বড় কথা হলো যে ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করেছি অর্থনৈতিক ক্ষেত্রে, এটা টিকে থাকবে না যদি না আমরা
যে গণতান্ত্রিক একটা বাংলাদেশ সৃষ্টি করতে পারি, সুশাসন নিশ্চিত করতে পারি, মানুষের কতগুলো মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি। অনেক দেশেই কিন্তু যে স্বাধীনতা অর্জনের পর কিংবা প্রথম দিকে উন্নয়নের প্রথম দিকে লুটপাট হয়েছে, অনেক রকম এই যে বাড়াবাড়ি হয়েছে, কিন্তু সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কতগুলো মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়েছে, সেখানে সুশাসন নিশ্চিত হয়েছে, যার ফলে কিন্তু এগুলো টিকে আছে। তো আমাদের দেশে টিকে থাকবে কিনা আমি নিশ্চিত নই। জি, শুনবো আর কথা আপনার কাছ থেকে। মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী, একজন রাজনীতিকই নন, শুধু আপনি বাংলাদেশের অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত ব্যবসায়ী নেতা, আপনার কাছে কি শুনতে চাই? জি, আপনাকে সহ দর্শক সকলকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আজকে এমন একটা অবস্থায় আমরা আলোচনা করছি যখন বাংলাদেশ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী তথা 50 বছরের পূর্তি পালন করছে। তো এই সুযোগে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে আমার একটা ঘটনা আজকে আমি বলতে চাই, যদি আপনি এগ্রি করেন। সেটা হচ্ছে 1970 যখন বঙ্গবন্ধু নির্বাচনে যাবেন, তখন উনি চিটাগাং গেলেন। চিটাগাংয়ে উনি কর্মী সভা করলেন মুসলিম হলে। সেখান থেকে উনি চলে গেলেন কক্সবাজার থাকলেন, সেখানে মিটিং করলেন। আসার পথে পটিয়া নামক জায়গাতে একটা ডেমনস্ট্রেশন দিল যে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডে জহুর আহমদ চৌধুরীকে আমরা পার্লামেন্টারি বোর্ডে মামলা দেখতে চাই। কারণ আমরা তখন ছাত্র লীগের যারা আমরা নেতা কর্মী ছিলাম, কেউ চট্টগ্রাম মহানগর কমিটিটা ছিল জহুর আহমদ চৌধুরীর পক্ষে, জেলা ছাত্রলীগটা ছিল এমএসজির পক্ষে। তো এখন এই ডেমনস্ট্রেশনের পরে সন্ধ্যায় আমি চিটাগং কলেজের হোস্টেলে থাকি, আমি তখন ডিগ্রি পড়ি। আমার রুমে আসলো এম এ হান্নান সাহেব তখন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উনি এসে আমাকে বললেন, মাহমুদুল ইসলাম, এখন তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যে বঙ্গবন্ধু মনে করবেন চট্টগ্রামে মনে হয় সব জোড়া বছরের ফলোয়ার, এখানে এমআইএর কোনো ফলোয়ার নাই। কেন? পটিয়াতে শেষ হয়েছে, জোড়া বছরকে পার্লামেন্টারি বোর্ডে দেখতে চাই। তখনও কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয় নাই, নমিনেশন বোর্ড গঠন করা হয় নাই। তারপরে আমার কাজ কি বলে, তোমাকে কালকে সকালে বঙ্গবন্ধু সন্দ্বীপ যাবেন, সন্দ্বীপ থেকে হাতিয়া চলে যাবেন। উনি যখন স্টিমার ঘাটে যাবেন তখন একটা ডেমনস্ট্রেশন দিতে হবে, এই যে এমএসকে আমরা চট্টগ্রাম থেকে চাই। তো আমি তখন হোস্টেলে ছাত্রদেরকে অর্গানাইজ করে যে নিয়ে যাব, রাত্রে তখন প্রায় 9টা বাজে। তো 4টা বাস ঠিক করলাম। ইনসিডেন্টালি কলেজ হোস্টেলের পাশে কিন্তু একটা বাসের কালুঘাট বাসের ডিপোটা ছিল। তো কালুঘাট বাসের 4টা বাস নিলাম। সকালবেলা আপনার ক্যাফেটেরিয়াতে সব ছাত্রদেরকে আমি বাসে উঠেলাম। বাসে উঠে আমরা চলে গেলাম আপনার স্টিমার ঘাটে, সদরঘাট। সেখানে বঙ্গবন্ধু সকাল 7:30টার দিকে 8টার দিকে আসলেন। আসার পরে আমি তখন ইমোশনাল স্টুডেন্ট মানুষ, বঙ্গবন্ধুর পাঞ্জাবি ধরে স্লোগান দেওয়া শুরু করছে। আমি বুঝতেছি না যে ওরা পাঞ্জাবি ধরাটা আমার জন্য ঠিক হচ্ছে না। বাবাতে পাঞ্জাবি, ডান হাতে স্লোগান কি, ছাত্রলীগের নামে দালালি করা চলবে না, এমএআইকে পার্লামেন্টে বোর্ডে দেখতে চাই। ছাত্রলীগের নামে দালালি করা চলবে না যখন বলতেছি, তখন বঙ্গবন্ধু বলতেছে, আজিজ এটা কি স্লোগান? এখানে আবার এই স্লোগানটা কেন আসতেছে? তো আজিজ বলতেছে, এগুলো এরা কালকে মনে হয় কি একটা ঘটনা হয়েছে পটিয়াতে, এটা মনে হয় তারা রিয়েক্ট করছে আর কি। তো বঙ্গবন্ধু বলছে, না তোমরা ইয়ে হও। এর মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী তখন সিটি কলেজে পড়তো, ও আর এস এম ইউসুফ সাহেব, উনি ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, ওনারা স্টিমারে আমরা দেখতে পেলাম। আমরা বললাম যে ওনাকে তো নামাই দিতে হবে, ওরা কেন যাবে? তো বঙ্গবন্ধু ওদেরকে না নামাই আমি সহ আমাদের সাবার আবদাস করে কাজী মরুজারমোটা আমাদেরকে নিয়ে দিলেন, নিয়ে আমরা স্টিমারে উঠেলেন। তো এখন স্টিমারে উঠানোর পরে উনি কিন্তু হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করেন, ব্রেকফাস্ট করবে স্টিমারে ব্রেকফাস্টের মধ্যে আমাকে এমএআজ সাহেব পরিচয় করা দিচ্ছেন, আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড কি। তো এই বঙ্গবন্ধু বলতেছে, আমি তো ওর বাবা যখন বেঙ্গল অ্যাসেম্বলির মেম্বার, আমি তখন ছাত্র একটু চিনতাম, কিন্তু এত বড় বড় লোকের ছেলেরা কি আবার পার্টি করতে পারবে? তো এমএল সাহেব বলে যে পারবে। বলে কি সামনে যে আন্দোলন আসবে, যে রিস্ক নিতে হবে, এইগুলো এই ছেলেগুলো পারবে কিনা? তো এমএল সাহেব বললো যে আপনি যখন আগরতলা মামলা আসামি ছিলেন তখন ও অনেক ফান্ড রেজ করে অনেক আন্ডিগ্রাউন্ড হরতাল অনেক অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল। যাই হোক, সেই দিনের বঙ্গবন্ধুর কথা থেকে যেটা বুঝলাম যে সামনে অনেক কঠিন দিন আসতেছে এবং সেই সময় সবাই সাস্টেন করতে পারবে কিনা।
এবং আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন যে আমাদের মধ্যে দলাদলে থাকা যাবে না। যাই হোক, এভেন্চুয়ালি আমরা যখন সন্দীপ গিয়ে পৌঁছি তখন দেখলাম এমআর সিদ্দিকী সাহেব ছিলেন, ওনার পাঞ্জাবিটা বঙ্গবন্ধুর হাতে ছিঁড়ে দিলেন, নতুন পাঞ্জাবি। এমআর সিদ্দিকী বলে, স্যার এটাকে বলেছে দেখেন, এত দামি পাঞ্জাবি পরে পাবলিকের ভোট নেওয়া যায় না, পাবলিকের ভোট নিতে হলে পাবলিকের সাথে মিশতে হবে। উনি আপনার নৌকোতে করে স্টিমার থেকে নামতে ওই ঢেউ ছিল, বঙ্গবন্ধু কিন্তু এগুলো কোনো বয়টা পাইতেন না, নামে গেলেন আর এবার থেকে হাতে নিয়ে দামাই নিলেন। যাই হোক, ওই সন্দীপের মাঠে আমার বললো যে তুমি তো অনেক লাভাইছো, দেখে এখন বক্তৃতা করো, আমি দেখি তুমি কি কথা বলতে জানো। এই যে বঙ্গবন্ধুর যে টোটাল যে একটা আপনার এক্সপ্রেশন, এরপরে আমার সাথে আর দেখা নাই। 72-তে উনি চিটাগাং গেলেন, সেকেন্ড হাউসে ছাত্রদের সাথে এক্সক্লুসিভলি বৈঠক করবেন। তো সেখানে উনি ঠিকই আমাকে আইডেন্টিফাই করছেন, ওই যে 70, 71, 72 কিন্তু আইডেন্টিফাই করে ফেললেন। এই যে ওনার যে প্রগাঢ় যে প্রখর এই ক্ষমতা মানুষকে আইডেন্টিফাই করার ব্যাপারে, এইটা মোটামুটি ভাবে আজকে আমি ওনার এই দিনে এসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে বলতে কোনো আপত্তি নাই, দেশের আমাদের উন্নয়নের কথা আপনি বলছেন, আমাদের বদি আলম ভাই এখন পর্যায়ে গিয়ে বললো নারী শিক্ষার কথা। নারী শিক্ষাটা যে বিশেষ করে হায়ার এডুকেশনের, উনি বেসিক্যালি বলেছেন যে বাংলাদেশের অগ্রগতি অর্জনের প্রধান নায়ক হচ্ছেন নারীরা এবং সেই সঙ্গে যুবক শ্রেণী, যুব সমাজ। হ্যাঁ, আমাদের এখন শ্রমিক ফোর্স যদি বাংলাদেশে কাউন্ট করা হয়, আপনি দেখবেন যে মেজরিটি শ্রমিক ফোর্স হচ্ছে নারীরা, আর গার্মেন্টস সেক্টরে অ্যালাউড 4 মিলিয়নের উপরে শ্রমিক কাজ করে। তো সেই জন্য আমাদের নারীর উচ্চশিক্ষার ব্যাপারটা আজকে অনেক, আমি জানি না, আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকটা তাদের যেভাবে মূল্যায়ন হওয়া উচিত অতটুকু মূল্যায়ন হচ্ছে না। কারণ গভর্নমেন্টে যে এমপিও করলো, সেই এমপিওর মধ্যে ওমেন এডুকেশনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। যেগুলো গার্লস কলেজ আছে স্পেসিফিক, সেইগুলোকে অগ্রাধিকার দেওয়াটা একটা দায়িত্ব ছিল। আমি জানি না, আমি নিজে একটা ডিগ্রি গার্লস কলেজের প্রতিষ্ঠা করাইছি, সে অনেক কষ্ট করছি, কিন্তু সেটা আজকে 10 বছর কোনো গভর্নমেন্ট মুক্ত করলো না। কেন করলো না? এটার অল ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি সব দিক থেকে অনেকের উপরে আছে, রেজাল্টও ভালো, কিন্তু গভর্নমেন্ট বিয়ে করে নেই। সেই জন্য থেকে বলতেছি যে নারীর শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সরকারের আরেকটু দৃষ্টি আমার মনে হয় একটু বাড়াইলে ভালো হয়। আমাদের এই যে দেশের যে উন্নয়ন, সেই উন্নয়নের মধ্যে যেটা দেখাতে পারতেছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে সরকার পদক্ষেপ নিচ্ছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। এখন উন্নয়ন বলতে অনেক কিছু উন্নয়ন আছে। একটা মানুষের মানবিক মূল্যবোধ, মানুষের যে গণতান্ত্রিক চেতনা, যেটা আমার ভাই বদিউল আলম সাহেব বললেন যে মুক্তিযুদ্ধটা শুরু হলো থেকে আমাদের মৌলিক গণতন্ত্র থেকে ডাইরেক্ট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের দাবি উঠে এলো, সেখান থেকে টোটাল আন্দোলন সংগ্রামটা পিক করলো এবং সেখানে ইকোনমিক প্যারিটি এন্ড ডিসপ্যারিটির কথা আসবো। তো এখানে আমাদের যদি দেশকে আমাদেরকে উন্নয়নের দিকে যেটা আমরা গেছি অর্থনৈতিক উন্নয়নে, সেটার যে ইম্প্যাক্ট আমি মনে করি সরকারের যে সহযোগিতার সাথে সাথে বেসরকারি খাতের যে এখানে অবদান, এটাকে কিন্তু অনেক অনেক বেসরকারি খাতের অবদানকে স্বীকার করতে হবে। বেসরকারি খাতের এগিয়ে যাওয়ার মধ্যে দিয়েই বাংলাদেশের এই উন্নয়নের জয়গান আজকে আমরা যেটাই বলি, যেটা আমরা আজকে রিজার্ভের কথা বলি, আমাদের যে এক্সপার্টি যে শ্রমিকরা যারা বিদেশে গেছে ওদের যে রেমিটেন্স, সেখান থেকে আমাদের আজকে রিজার্ভের সংখ্যাটা বাড়ছে। এগুলো সব মিলিয়ে বেসরকারি খাতের অবদানটা অনেকটাই বেশি, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। সরকারের এখানে যে সাপোর্ট, সেই সাপোর্টটা সরকারের দিয়ে গেছে, বলতে কোনো আপত্তি নেই। কন্টিনিউটি অফ গভর্নমেন্ট, এই যে আপনার গার্মেন্টস এর ব্যাপারে ফর এক্সাম্পল আজকে আমাদেরকে মানতে হয় এরশাদ সাহেব যে কতগুলো পলিসি গাইডলাইন করে দিয়ে গেছিল, যে আপনার মাল জাহাজকরণের ব্যাপারে, বন্ডেড ওয়্যার হাউসের ব্যাপারে, এই যে কিছু কিছু যে পলিসিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো পরবর্তী পর্যায়ে আজকে কাজে দিচ্ছে এবং বাংলাদেশে ইদানিংকালে বেশ বড় বড় ইনস্টিটিউশনাল গার্মেন্টস দাঁড়াই গেছে এবং নট অনলি দ্যাট, আমাদের অনেক সেক্টরে আমরা আগাই গেছি। সেই আগারের মধ্যে আমরা মনে করি আমাদের শিপ বিল্ডিং, আমাদের যে সমস্ত সেক্টরগুলো কাজ করলে শ্রমিক ইনভলভমেন্টটা বেশি হয়, সেখানে আমাদেরকে নজর দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি।
ডক্টর বদিউল আলম মজুমদার, একটা আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ তো জন্ম হয়েছে একটা রাজনৈতিক আন্দোলনের, রাজনৈতিক সংগ্রামের ফসল হিসেবে, এবং সেই বাংলাদেশে 50 বছরের পরে এসে মানে উন্নয়নের কথা আমরা শুনছি। আপনি যেমনটা বলছিলেন, মানে আপনি এবং খানিকটা মিস্টার চৌধুরীর কথা ইঙ্গিত আছে যে উন্নয়নের আলোচনাটা আছে, কিন্তু রাজনীতিটা সেখানে অনেকখানি গৌণ হয়ে গেছে। এটিকেই সাধারণত অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাই যে উন্নয়ন অগ্রযাত্রা হলে রাজনীতি সংগ্রাম বা আপনি যেগুলো উচ্চারণ করেছিলেন যে শব্দমালাকে খানিকটা মিস্টার চৌধুরী ইঙ্গিত করলেন, সেগুলো অপ্রয়োজনীয় হয়ে যায় কিনা, মানুষের জীবনে তার প্রয়োজনীয়তা কতখানি, আদৌ প্রয়োজন আছে কিনা? জি, নিঃসন্দেহে না। বস্তুত আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষণার দিকে তাকাই তাহলে কি বলা হয়েছে? আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এখন এগুলো তো নির্বাচিত হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত, এবং আমাদের সংবিধানের 11 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র এই ব্যক্তি গণতন্ত্র। তারপর এইভাবে আরো আমাদের এই যে গণতন্ত্রকে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতির অংশ করা হয়েছে। তো এই জন্যই কিন্তু বাংলাদেশের সৃষ্টি। কিন্তু আজকে যেটা হয়েছে, এগুলোকে আমরা অনেকগুলোকেই এই যে অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত আছে, এগুলোকে আমরা এই যে অপরাধী কর্মকাণ্ডে পরিণত করেছি, ক্রিমিনালাইজেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এবং এই জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি। আর উন্নয়ন বলতে আমরা যদি সবচেয়ে বিখ্যাত অর্থনীতিবিদের ওই যে ওনার সংজ্ঞার দিকে তাকাই, যে শুধু বিখ্যাতই বাঙালি হিসাবে বিখ্যাতই নন, তিনি পৃথিবীতে বিখ্যাত, অমর্ত্য সেন। তো ওনার উন্নয়ন হলো ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম। তার একটা বিখ্যাত বিরাট বই আছে, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম। অর্থাৎ এই যে উন্নয়ন মানে শুধু ওই যে 2 বেলা পেট পুরে খাওয়া নয়, এবং কাপড় চোপড় পরে থাকা নয়। এর অংশ হইতে হবে বাক স্বাধীনতা, এর অংশ হইতে হবে আইনের এই যে আইনের শাসন, এর অংশ হইতে হবে যে মানুষের কতগুলো অধিকার, স্বাধীন ভাবে চলাফেরার অধিকার, অর্থাৎ যেগুলো আমাদের মৌলিক অধিকার হিসেবে আমাদের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ওটা ছাড়া যে উন্নয়ন, এটাকে উন্নয়ন বলা চলে না। তো আমাদের যেটাকে অবকাঠামো, আমি আগেই বলেছি, অবকাঠামো উন্নয়ন মানে অবকাঠামো উন্নয়ন হয়ে উন্নয়নকে আমরা বুঝাই, যেখানে ওই যে বহু অর্থকড়ি ব্যয় করা যায়, এবং যেখানে এবং অনেক ক্ষেত্রে অর্থকড়ি ব্যয় করা হয় এমন প্রকল্পে যেটা আমাদের সত্যিকার অর্থে আমাদের কল্যাণকর কিনা সে নিয়েও প্রশ্ন আছে। এই যে আমাদের এখানে একটা বিরাট একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে দেশের মাঝখানে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ছিলাম একটা জায়গায়, হ্যানফোর্ড বলে একটা জায়গা, যেখানে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে 2টো জায়গায় এই যে নিউক্লিয়ার বম তৈরি হয়েছে, তার মধ্যে ওটা একটা হ্যানফোর্ড আর একটা হলো লস অ্যালমোস। এখনো তারা এত বছর পরে তারা এখনো বিলিয়নস অফ ডলার খরচ করছে তারা সেখানকার যে বর্জ্য, যেই সকল জিনিসগুলো তারা ওই যে তখন ড্রামে করে ওই যে মাটির নিচে রেখে দিয়েছিল, বিলিয়নস অফ ডলার প্রত্যেক বছর তারা ব্যয় করছে যে এই বর্জ্য করার জন্য, বর্জ্য ব্যবস্থাপনার জন্য। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা যেটা হচ্ছে, এবং এটার এই যেই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, রাশিয়ান টেকনোলজি সম্পর্কে অনেকেরই অনেক সন্দেহ আছে, এবং এই টেকনোলজি নতুন টেকনোলজি আমরা বলে শুনেছি। এবং এটা একটা যদি ওই সার্নাবিলের মতো যদি একটা কিছু হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওয়াইপড আউট হয়ে যাবে, বাংলাদেশের মানুষ চিহ্ন হয়ে যাবে। কিন্তু একটা টু শব্দ কেউ করলো না। আমাদের নাগরিক সমাজ থেকে, আমাদের বিজ্ঞানীদের মধ্যে আমি একটু 2-1বার কথাবার্তা বলার চেষ্টা করছি। এরকম অনেকগুলো উন্নয়ন হচ্ছে। এই যে আজকে কোথায় যেন কোন কাগজে দেখলাম যে সেতু, এই যে রাস্তা, অনেক কিছু হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো কোনো ব্যবহার করা হচ্ছে না। এবং আমরা কয়েকদিন আগে দেখলাম যে এই অনেকগুলো এই যে সিটি কর্পোরেশনের অনেকগুলো প্রকল্প হয়েছে যেগুলো ওই যে আগের থেকে চিন্তা ভাবনা করা হয়নি।
চিন্তা ভাবনা না করেই প্রকল্প প্রণয়ন করা হয়েছে, অর্থকড়ি ব্যয় করা হচ্ছে। তো এগুলোর মাধ্যমে আমরা অনেক অপচয় করছি, এবং এগুলোর মাধ্যমে এগুলো আমরা ঋণ করে কিন্তু আমরা ব্যয় করছি, এবং অনেক ক্ষেত্রে যেই শর্তে আমরা ঋণ করছি এগুলো আমাদের জন্য ওই ইতিবাচক শর্ত নয়। আমরা যেমন এই যে আমরা যে ইয়ে করলাম, এই যে ব্রিজ করলাম, এই ব্রিজে হচ্ছে এখনো এই ব্রিজ ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রায় বিনা সুদে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের পরে কিন্তু এগুলো মাফ করে দেয় তারা। আর আমরা এই যে বহু গুণ বেশি ব্যয় করে আমরা তৈরি করছি, এবং আমরা ধার করে তৈরি করছি, এবং চড়া সুদে, যেগুলোর মূল্য আমাদেরকে দিতে হবে, এবং এগুলোর কোয়ালিটি নিয়েও এখন প্রশ্ন দেখা দিয়েছে। এই যে আমাদের এই যে এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে, এটা গার্ডার ভেঙে পড়লো, এবং আমরা দেখছি প্রতিনিয়ত রাস্তাঘাট তৈরি হচ্ছে, এবং আরো অনেক অবকাঠামো তৈরি হচ্ছে, যেগুলোর ওই যে মান নিয়ে অনেক প্রশ্ন। এবং শুধু তাই নয়, এই যে আমাদের এই ব্যয় নিয়ে, যে আমাদের রেল লাইন তৈরি হয়, আমাদের রাস্তাঘাট তৈরি হয়, আমাদের যে কিলোমিটার প্রতি ব্যয়ের হার এই যে আশেপাশে সব দেশের থেকে বেশি, অনেক বেশি। তো এইগুলোর মাধ্যমে একটা লুটপাটের সুযোগ হয়ে যাচ্ছে। এবং এই যে আমরা আমি হিরো হিরোইনের কথা বলেছি, তো এই দেশে ভিলেন হলো এই একদল লোক, যারা এই দেশের কোটি কোটি শত শত কোটি টাকা অনেক ক্ষেত্রে তারা লুটপাট করেছে, এবং লুটপাট করে তারা এই যে বিদেশে পাচার করেছে। তো এরা হলো ভিলেন, এবং আমরা এই বিরাট ভিলেনের এই যে পুঁজি লুণ্ঠন, এবং আমাদের ব্যাংকিং খাতকে আমরা ধ্বংস করে দিয়েছি, এবং এমন সব দুর্নীতি দুর্বৃত্তায়ন, যে এমনকি যেটা কোনোদিন চিন্তাও করা যেত না, যে আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি, আমাদের এই দুর্নীতি দমন কমিশনের অবশ্য আগে বদনাম ছিল, কিন্তু দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠনের পরে এইরকম আমরা অভিযোগ শুনি নাই। এখন আদালত তলব করছে যে আমাদের সাবেক যিনি প্রধান ছিলেন দুর্নীতি দমন কমিশনের, যে তার আমলে কাদেরকে রেহাই দেওয়া হয়েছে। তো এইরকম সর্বস্তরে এখন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছড়িয়ে গিয়েছে। আর উন্নয়নের নামে অর্থকড়ি ব্যয়, এবং উন্নয়নের নামে এই যে কিছু লোককে সুযোগ সুবিধা দেওয়া, ফায়দা দেওয়া, এগুলো চলছে। আর আইনের শাসনের ব্যাপারে যা চলছে, ওই বেআইনি কাজে এখন ওই যে যেন নিয়ম নীতিতে পরিণত হয়ে গিয়েছে। তো আপনি যে প্রশ্ন করেছেন, তো ওগুলো ছাড়া, যে ওই সকল স্বাধীনতা ছাড়া, বাক স্বাধীনতা থেকে শুরু করে আমাদের মৌলিক অধিকারগুলো ছাড়া, আমাদের গণতান্ত্রিক অধিকার ছাড়া, ভোটের অধিকার ছাড়া, এই যে অর্থনৈতিক উন্নয়ন, ওই যে অর্থনীতি, ইনফ্যাক্ট আমি যদি একটা ওই যে অ্যানালজি, একটা উদাহরণ দেই, এই যে আমাদের ওই যে মূল কারাগারটা খালি হয়েছে, আমাদের যদি একদল লোককে যদি সেখানে কারাগারে নিয়ে ওই যে ফটকটা আটকিয়ে দিয়ে যে আমাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, আমরা সবকিছু করতে পারবো, কিন্তু বেরোতে পারবো না, আমাদের কোনো কারোর সাথে যোগাযোগ থাকবে না, আমাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হলো, আমাদের ইভেন পরিবার পরিজনকেও থাকতে দেওয়া হলো, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সব মৌলিক চাহিদাগুলো পূরণ করা হলো, তা আমরা কতদিন থাকতে পারবো? তো এটাই হলো, মানুষ এইভাবে থাকতে পারে না, ওটা ওই যে গরু ছাগল এবং নিজ প্রাণী থাকতে পারে। তাই আমাদের এগুলো ছাড়া আমাদের এই অর্থনৈতিক যে অগ্রগতি, এটা অর্থহীন আমি মনে করি। জি, মাহমুদুল ইসলাম চৌধুরী, আপনি মানবিক মূল্যবোধের কথা বলছিলেন। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমাদের অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, রাজনৈতিক উন্নয়ন হয়নি, অনেক হয়তো বলবেন দেশে শনৈ শনৈ গতিতে গণতন্ত্রের উন্নয়ন হচ্ছে। আমার প্রশ্ন আপনি মানবিক মূল্যবোধের কথা, মানবিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, আমি সব ধরনের মূল্যবোধের কথা বলছি। সমাজ বিশ্লেষকরা অনেকেই বলে থাকেন যে এগুলোর চরম অবক্ষয় বাংলাদেশে হয়েছে। এই অবক্ষয়ের কারণ কি? আপনি এখন এই যে রিসেন্টলি যেটা দেখবেন, আমাদের দেশে কিন্তু সবচেয়ে বড় নির্বাচন হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন। এটা সবচেয়ে অংশগ্রহণ বেশি, জাতীয় সংসদের নির্বাচন থেকে, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণটা খুব বেশি হয়। এখন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিএনপি বলতেছে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাব না। এখন
প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমাদের বাংলাদেশ, আমরা ওয়ান ইউনিট গভর্নমেন্ট, আমরা কোনো ফেডারেল সিস্টেম না। যেটা ভারতে সম্ভব, সেখানে কিন্তু ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, যার কারণে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু নমিনেশন দেওয়া হয়। আমাদের এখানে নমিনেশন দিলেই বোঝা যায় যে নৌকা পাইছে, ওসির দায়িত্ব হয়েছে, তাকে দিতে হবে, নাহলে ওসি কিন্তু কি লয়াল না। এই যে একটা মানসিকতা জমে গেছে, এইটা বড় ভয়াবহ। কিন্তু আপনি এখন টোটাল আপনি যেটা বদিরাম সাহেব বললেন, কারাগার উদাহরণ দিয়ে বললেন উনি, আমি ওইভাবে যাচ্ছি না, কিন্তু যে জিনিসটা দাঁড়াইছে সেটা হচ্ছে মানুষের ডেমোক্রেসির উপরে যে একটা বিতৃষ্ণা। আপনি আজকে যদি চিন্তা করেন, ডেমোক্রেসির উপরে বিতৃষ্ণা না রাজনীতির উপরে বিতৃষ্ণা নাকি না ডেমোক্রেসিহীনতার উপর ডেমোক্রেসি, আমাদের দেশের যে ডেমোক্রেসিটা দেখতেছে, ওকে, আমাদের দেশে ডেমোক্রেসি মানে যে রাত্রে ভোট হয়ে যাওয়া, ডেমোক্রেসি মানে যে পুলিশে যা বলে তাই মানে নেওয়া, এটাকেই শিখবে যারা আমাদের মতো মুক্তিযুদ্ধ দেখে নাই, যারা বিভিন্ন নির্বাচন দেখে নাই। যে ছেলেটা আজকে মেট্রিক পাস করে নতুন ভোটার হচ্ছে, সে কি দেখতেছে? সে ডেমোক্রেসি মানে বল করতেছে প্রশাসন নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে ডেমোক্রেসি। এটা তো খুব খারাপ মেসেজ যাচ্ছে। এখান থেকে আমাদের বের হয়ে আসার জন্য এখন এই সময়, বেশি দেরি হয়ে যায়, আমাদের কিন্তু বড়, আমার মনে হয়, আমি জানি না আমাদের কোন, আমাদের সামাজিক, পারিবারিক, ধর্মীয় সব রকমের মূল্যবোধেরই তো এক ধরনের চরম অবক্ষয় আছে না? এইরকম যখন হবে তখন কিন্তু দেশের মৌলবাদ বাড়ি যাবে, এটা মাথায় রাখতে হবে। এটা পৃথিবীর দেশে দেশে দেখা গেছে যে যখনই আমি আমার ডেমোক্রেসি স্পেস পাবো না, আমি যখন আবার ভোট দেওয়ার অধিকার পাবো না, আমি যখন আবার কথা বলার স্বাধীনতা পাবো না, আমি যখন আমার ডেমনস্ট্রেশন করতে পারবো না, তখন আমি কোথায় যাব? সেই জন্য এইটা দেশের জন্য কিন্তু শুভ লক্ষণ নয়। সেক্ষেত্রে আজকে আপনি দেখেন কি হচ্ছে, আপনার আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে বা এই নির্বাচন সিস্টেমের মধ্যে পার্লামেন্টকে যদি আমি একটা প্লেন মনে করি, লোকাল গভর্নমেন্টকে ধরতে হবে আমার এয়ারপোর্ট, কারণ প্লেনটা ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট দরকার। এয়ারপোর্ট যদি প্রপারলি না থাকে, ওই প্লেন ল্যান্ড করতে পারবে না। ডেমোক্রেসি মানে শুধু পার্লামেন্ট ইলেকশন না, লোকাল গভর্নমেন্টকে নিয়ে কিন্তু ডেমোক্রেসি। আজকে সেখানে লোকাল গভর্নমেন্টের কোন রকমের অস্তিত্বই নাই। লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে যে যত বেশি লয়াল টু দি প্রশাসন, সে লোকাল গভর্নমেন্টের লিডার হয়ে বসে অন্যান্য মানুষের উপর অত্যাচার চালায়। এই যদি অবস্থা দাঁড়ায়, আজকে আপনি চিন্তা করেন কলকাতাতে ইলেকশন হয়, কলকাতা ইলেকশনের মধ্যে সিটি কর্পোরেশন ইলেকশন, যে কলকাতা নগর সরকার, সেখানে কিন্তু ওই পাবলিক ভোট দেয় না, সেখানে কাউন্সিলররা এমন কাউন্সিলর একজনকে মেয়র বানায়, সেখানে কিন্তু পাবলিক ডাইরেক্টলি ইলেক্টেড দেয় মেয়র। এখন কলকাতার মেয়র যদি ডাইরেক্টলি ইলেক্টেড না হয়ে যদি করে, আমাদের এখানে দিলে আপনি চলে যান, আপনি এত বড় একটা ইলেকশন করবেন, ওই মেয়র আবার কোনো ক্ষমতাই নাই। তো এখন টোটাল সিচুয়েশনটা হচ্ছে কি, আমরা ডেমোক্রেসির নামে, গণতন্ত্রের নামে যে এইসব কথাবার্তা বলতেছি, যেসব ডেলিভারি দিচ্ছি, সেটা কিভাবে হবে আমি জানি না। আমাকে সাথে একজন সরকারের সচিব বুঝাইলেন যে থাইল্যান্ডে ওরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে, মেয়র হবে পলিটিক্যাল, কিন্তু তার আন্ডারে 3টা ডেপুটি মেয়র থাকবে যারা বিভিন্ন টেকনিক্যালি সাউন্ড, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এদের উপরে নিয়েই সেই ইলেকশনে দাঁড়ায়। ওই লোকগুলো কিন্তু ভোটের দরকার নেই, ভোট মেয়র পাবে, কিন্তু ওই তার ডেপুটি মেয়র হবে, ওটা তাকে দেখাইতে হবে। এই যে এক একটা সিস্টেম এক একটা দেশে হয়, আমাদের দেশে কোন সিস্টেমে আমরা যাচ্ছি উই ডোন্ট নো। আমাদের ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, যেটা বদিউল সাহেব বললেন, যে এর মধ্যে আবার দুদকের কথা একটু উল্লেখ করলেন। কেন উল্লেখ করলেন আমি বুঝি নাই। কারণ হচ্ছে কি, দুদক আমাদের দেশে এখনো কনস্টিটিউশনাল বডি হয় নাই। আমাদের দেশে দুদককে কনস্টিটিউশনাল বডি বানাইতে হবে যদি আপনি সত্যিকার অর্থে দুদককে কার্যকরী করতে চান। আর যদি সে কিন্তু মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশে তো আরো সাংবিধানিক বডি আছে, নির্বাচন কমিশনের মতো, নির্বাচন কমিশনের কথাও আপনি বলছেন, উনিও বলছেন। আমি আসতেছি, সাংবিধানিক ক্ষমতা বা সাংবিধানিক বডি হিসেবে স্বীকৃতি, শুধু নির্বাচন কমিশন, আরো অনেক আছে, কিন্তু সাংবিধানিক স্বীকৃতি থাকলেই যে সে খুব কার্যকর হবে তার তো কোনো গ্যারান্টি নেই। অ্যাটলিস্ট যে কোন লোক যদি সেখানে সাহস করে কাজ করতে চায়, he will have guarantee clause তার আছে, because he is a constitutional body. সেই যদি constitutional body হয়ে যদি সে ব্যক্তি যদি খারাপ হয়, সেটা আরেক কথা। কিন্তু একটা ব্যক্তি করতে চায়, কিন্তু সে ভয় পাচ্ছে,
তখন তার জন্য সমস্যা হয়। মানে আমরা তো বরং দেখি অনেক কনস্টিটিউশনাল বডিতে কেউ ঢুকলে তারপরে চিন্তা করে যে আমি এখান থেকে বেরিয়ে গেলে আমার কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেগুলো নিয়ে তারা এখন খোলামেলা কথাবার্তা বলেন। এটা তো এখন সবাই পাওয়ার প্রাপ্তি নিয়ে ব্যস্ত। আমি কি পাচ্ছি আমি কি পাচ্ছি না, এই প্রাপ্তি নিয়েই সবাই হিয়াবার মধ্যে রয়ে গেছে। আপনি যদি মনে করেন আচ্ছা আপনাকে কালকে দুদকের চেয়ারম্যান করা হইলো, আপনাকে চিন্তা করতে হবে ডু আই হ্যাভ দ্যাট অথরিটি টু ডু অল দিস থিং। আমি একটা পার্লামেন্টের মেম্বারকে আমি ইনকোয়ারিতে যেটা পাচ্ছি ধরে তাকে যে জেলে ঢুকাবো, আমার রুলিং পার্টি আমাকে কিভাবে বিহেভ করবে, সবকিছু নিয়েই কথা বলতে হবে। এখন আপনার উনি বদিউল সাহেব বলছেন যে ডেভেলপমেন্টের যেটা হচ্ছে সেখানে 10 টাকার জিনিসের দাম কিন্তু 50 টাকা দিয়ে আমরা কিনতেছি, সেটা লোন মানুষের মাথার উপর আসতেছে। এই ব্যাপারে যে কোয়ারি করবে দেখবে বা বিড গুলো ট্রান্সপারেন্ট হয়েছে কিনা, এগুলোর কোন রকমের এতগুলো কাজের বড় বড় কোন রকমের আপনি কিভাবে হচ্ছে এটা অনেকেই জানতেছে না। কারণ এখানে আপনি আমাদের ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সির অভাব। সেই ট্রান্সপারেন্সির অভাব যেটা আমাদের এই কতদিন আগে প্রথম আলো পত্রিকায় একটা দিয়ে দিছিল, কম্পারেটিভ স্টেটমেন্ট দিছিল যে ভারতে পার কিলোমিটার রাস্তা বানাইতে কত টাকা লাগে, আপনার নেপালে কত টাকা লাগে, পাকিস্তানে কত টাকা লাগে, আমাদের কত টাকা লাগে। সবচেয়ে হাইয়েস্ট টাকা খরচ হয় বাংলাদেশে। এখন বাংলাদেশের যে আমাদের যেটা ল্যান্ডের যে সিচুয়েশন, আমরা যে নদীমাতৃক দেশ, পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ, সেখানে যদি একটা রাস্তা করতে 100 টাকা লাগে, আমার 110 টাকা লাগুক, আমার তো সেখানে 250-300 টাকা লাগার কোনো কারণ নাই। এগুলো কে দেখবে কে না দেখবে উই ডোন্ট নো। আমাদের অবশ্যই সেটা আমাদেরকে মাথায় দিতে হবে। আর এগুলোর জন্য ডিবেট করা হবে পার্লামেন্টে। সে পার্লামেন্টের বলতে কোনো আপত্তি নাই। উইথ অল রেসপেক্ট টু আওয়ার অনারেবল মেম্বার্স অফ পার্লামেন্ট, আমার মনে হয় মোর দেন 50% পার্লামেন্টের লোক জানে না তার কাজটা কি, তার কনস্টিটিউশন অধিকারটা কি, কনস্টিটিউশনটা কি, আর কনস্টিটিউশন মোতাবেক পার্লামেন্টের ইয়েটা টোটাল দায় দায়িত্বটা কতটুকু সেটা বুঝার মতো আমার মনে হয় না সেখানে সেরকম পার্লামেন্টের আছে। তো সেজন্য মাছের মাথায় যদি পছন্দ ধরে আপনি করবেন কি? পার্লামেন্ট হচ্ছে দেশের মাথা, সেখানে যদি এই অবস্থা হয় আজকে টোটাল যে দেশের ইমেজ, একটা দেশের ইমেজের জন্য একটা যে অনেক সময় দেখি পত্রবিদকে বলে যে ইমেজ সংকট ক্রিয়েট করার জন্য কোন কোন প্রতিষ্ঠানের দায় দায়িত্ব আছে সেটা আজকে আমাদের ডিটেলস ডিসকাশনের ব্যাপার আছে, এটার উপর ডিবেট হওয়ার ব্যাপার আছে। ইমেজ শুধু আপনার ভালো ভালো কাপড় পরলে ইমেজ হবে না। ডক্টর বদিউল আলম মজুমদার। জি, আমরা এই যে ভাই মোহাম্মদ ইসলাম ভাই দায়বদ্ধতার কথা বলছেন, আমাদের দায়বদ্ধতার কাঠামোটা ভেঙে গিয়েছে, স্বচ্ছতা দায়বদ্ধতা তো নাই। যে এটা দুই ধরনের দায়বদ্ধতা, একটা সমান্তরাল দায়বদ্ধতা, উনি ওই পার্লামেন্টের কথা বলেছেন, পার্লামেন্টারি কমিটির মাধ্যমে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, সেটা তো সম্পূর্ণ ভেঙে গিয়েছে, উনি নিজেই বলেছেন। আবার নিম্নমুখী দায়বদ্ধতা হইলো ওই 5 বছর পরে যে আমাদের পার্লামেন্ট সদস্যরা কিংবা যে কোনো স্তরের আমার যারা নির্বাচনে দ্বারা তারা যদি হাতজোড় করে ভোট ভিক্ষা করতে হয় এবং মানুষ যদি তাদেরকে লাল কার্ড দেখাইতে পারে, তাদেরকে ডিসমিস করতে পারে, তাহলে কিন্তু নিম্নমুখী দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়। তো আমাদের দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে এবং এখন দায়বদ্ধতা হলো যারা ক্ষমতা এনেছে এবং ক্ষমতায় রেখেছে। দায়বদ্ধতা হলো আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মধ্যরাতে ভোট করেছে এবং মধ্যরাতে ভোট করে তাদেরকে এই যে ক্ষমতায় এনেছে, এবং তাই তাদের ওই যে সুযোগ সুবিধা এবং তাদের প্রতি তাদের সব রকম যাতে এই যে সব রকম তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয় সেদিকেই সরকার মনোযোগ দিচ্ছে। আর এই যে উনি কনস্টিটিউশনাল বডির কথা বলছেন, আমরা একটা কনস্টিটিউশনাল বডি নির্বাচন কমিশন, আমরা তো 42 জন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করেছিলাম এই যে তিনি যেন একটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা
কতগুলো অভিযোগ করেছিলাম, তিনি কালকে আমাদেরকে বঙ্গবন্ধুর ইয়েতে ৭০তম জন্মবার্ষিকীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন, আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমরা তো আশা করেছিলাম যে উনি অন্তত নিজে যখন এক দেশের একদল নাগরিক, যখন গুরুত্বপূর্ণ নাগরিক, যে কোনো নাগরিককে যখন অভিযোগ তোলে, তিনি অন্তত সেদিকে নজর দেবেন। আর এই যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কি করতে পারে, এই যে আমাদের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন একটা অপরাধের সাম্রাজ্য তৈরি করেছে আমাদের দেশে। এই যে নির্বাচনে ধরেন, নির্বাচনে যারা মধ্যরাতে ভোট করেছে, মধ্যরাতে ভোট বাক্স ভর্তি করেছে, তারা একদল সরকারি কর্মকর্তা, একদল প্রশাসনিক, একদল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং একই সাথে ওই যে ফলাফল প্রকাশ করা হয়েছে, এটা কিভাবে হয়? তো আর আপনি আরেকটা কথা বলেছেন আমাদের মাহমুদ ইসলাম ভাই, যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থার জন্য আমরা এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা যদি মানুষ যদি এটার উপর এই যে আস্থাহীন হয়ে পড়ে, তারা কিন্তু ভিন্ন ধরনের সমাধানের দিকে ওই যে অগ্রসর হইতে পারে। ওই যে উনি উগ্রবাদের কথা বলেছেন, ধর্মীয় সমাধান। তো আমরা উগ্রবাদকে আমরা ধর্মীয় এদেরকে আমরা এখন নিয়ন্ত্রণে রেখেছি ওই যে কঠোরতার মাধ্যমে, ওই যে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে। কিন্তু যে তারা যখন, মানুষ যখন হতাশ হয়, নিরাশ হয়, আশাহত হয়, তখন কিন্তু তারা ভিন্ন ভিন্ন দিকে ধাবিত হইতে পারে, বিপদগামী হইতে পারে। এবং আরেকটা যে জিনিস, আমাদের যে দমন পীড়ন হচ্ছে, রাজনৈতিক দমন পীড়ন, এই যে এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে দুটো প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপিকে, ওই যে বিএনপিকে একটু রাইট, আওয়ামী লীগের থেকে একটু ডানপন্থী ধরা হতো, এবং আওয়ামী লীগ একটু বিএনপির তুলনায় বামপন্থী। কিন্তু এখন যখন দমন পীড়নের মাধ্যমে হাজার হাজার মামলা, হাজার হাজার ব্যক্তি গ্রেপ্তার, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, এগুলোর মাধ্যমে তারা কিন্তু এই যে একদিকে বিএনপি একটা কি বলে, একটা ওই যে কোমর ভাঙা দলে পরিণত হয়েছে, এবং এটা একটা বড় কারণ হলো তাদের নেতৃত্বের ব্যর্থতা এবং তাদের পরিবারতন্ত্র যে তাদের উপর জেঁকে বসেছে। আর এই সরকারের দমন পীড়নে কিন্তু তারা এখন একটা ওই যে অর্থহীন, তারা একটা ওই যে শক্তি, যে একটা শক্তিশালী দল হিসেবে তাদের আর অবস্থান নেই। যার ফলে কি হচ্ছে, যে ডানপন্থীরা, যে এই যে সুনামগঞ্জে যা ঘটলো, এই ডানপন্থীদের কিন্তু উত্থান ঘটছে। এবং এই আলটিমেটলি যদি এমন অবস্থা হইতে পারে যে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে ডানপন্থী, এবং এই যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এই অপরাধী কর্মকাণ্ড এবং গণতন্ত্রের ব্যাপারে আশাহীনতা ধাবিত হইতে পারে, প্ররোচিত হইতে পারে। তো এর মাধ্যমে আমরা কিন্তু একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হইতে পারি। আরেকটা কথা হলো যে নির্বাচন হলো শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা বদলের পথ। এই পথ যখন রুদ্ধ হয়ে যায়, নির্বাচন যখন হয় না, কিংবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন হয় না, তখন কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়ে যায়। তখন কিন্তু অসাংবিধানিকভাবে এবং এই যে অশান্তভাবে, সহিংসভাবে ক্ষমতা বদলের পথ উন্মুক্ত হয়। তো এটা কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না, যারা ক্ষমতায় আছে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, আমাদের কারোর জন্যই আমরা নিরাপদ নই। তো আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হইতে পারি আমরা যে পথে চলছি। আমরা যদি এর থেকে এখন আমরা যদি এই উত্তরণ ঘটাইতে না পারি, আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে ওই যে আমরা যে ওই যে বিখ্যাত রেল লাইন চ্যুত হয়ে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে যদি আবার রেল লাইনে তুলে এটাকে গতিশীল করতে না পারি, আমরা কিন্তু মহাবিপদের দিকে ধাবিত হইতে পারি। তো এটা আমার আশঙ্কা, যার ফলে যত উন্নয়ন, যত অগ্রগতি, যত ওই যে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় আমাদের অগ্রগতি হয়েছে, যদিও সাউথ কোরিয়ার তুলনায়, অন্যান্য দেশের তুলনায় আমরা তার ধারে কাছেও যেতে পারি নাই। কিন্তু এটাও আমরা টেকসই হবে কিনা সে নিয়ে আমার জি, আমাদের সংবিধানের 8 ধারায় বলা আছে দেশের মালিক জনগণ। এখন এই জনগণ দেশের মালিক জনগণ, দেশের মালিক জনগণ যদি হয়,
সেই জনগণকে আমাকে কনফিডেন্সে না নিয়ে যদি আমি কোনো কাজ করি, সেই কাজের স্থায়িত্বতা, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের মূল্যায়ন সবকিছু কোয়েশ্চেনেবল হয়। এখন গুড আর ব্যাড আপনি স্বীকৃত এটা যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে এটা, এবং জনগণের কাছে এই নির্বাচনী ব্যবস্থা কোনো গ্রহণযোগ্যতাই নাই। তো এখন গ্রামে গঞ্জে বা বিভিন্ন শহরে নগরে বন্দরে মানে এমন একটা নীরব ছানাবাজি চলতেছে যেটা কোনো বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকের আপনার বাঘ দিয়ে আপনাকে থাকতে হবে। আপনি এবার আপনি ঘর ভাড়া দিচ্ছেন, দোকান ভাড়া দিচ্ছেন, ওখান থেকে আপনাকে টাকা ট্যাক্স দিতে হয়। এই যে অবস্থা এখন আসছে, আপনি ফুটপাতে যে আপনার হকারদের যে দোকান, সেই দোকানগুলোতে নিশ্চয়ই আপনি বুঝতেছেন যে সেই এদের টাকাগুলো ভাড়াগুলো কে নিচ্ছে। এন্টায়ার সিস্টেম আজকে কোয়েশ্চেনের এমন ভাবে দাঁড়াইছে যে এগুলা কফিয়ত চাওয়ার, জিজ্ঞেস করার কোন রকমের অথরিটি করা আছে বলে আমাদের বড় হয় না। আমি আপনাকে একটা উদাহরণ বলি। সেদিন দেখলাম ঢাকা কোর্টের নতুন বিল্ডিং উদ্বোধন করেছে গভর্নমেন্ট। এখন কোর্ট বিল্ডিং, সেখানে হচ্ছে বিচার ব্যবস্থা, 10 তলা বিল্ডিং, কার পার্কিং নেই। এটা রাজুক প্ল্যানটা অনুমোদন করে কেমনে, গণপূর্ত বিভাগ এই বিল্ডিং অ্যাপ্রুভ করে কেমনে, এটা আপনি জিজ্ঞেস করবেন কাকে? কোনো কার পার্কিং নাই। আপনি লোক চলাফেরা করার কোন স্কোপ সেখানে নাই। আপনি ডিসেন্ট্রালাইজেশন যতক্ষণ আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এন্টায়ার কান্ট্রির সিস্টেমের উপরে জনগণের যে ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, আপনার জবাবদিহি শাসন, আইনের শাসন, কোন কাজে আপনি আসবে বলে আমার মনে হয় না। আপনি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হচ্ছে এখন সময়ের দাবি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ বলি। চট্টগ্রামে ওয়াসা এবং সিডিএ একটা জায়গায় দুজনে দাবি করতেছে, এবং মাঝখানে যে কেউ বসে কোঅর্ডিনেট করে সমাধান করবে এরকম স্কোপ সেখানে নাই। আপনি চট্টগ্রামে জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতার জন্য একদিকে গভর্নমেন্ট থেকে প্রকল্প করে টাকা নিয়ে গেছে সিডিএ, আরেকদিকে প্রকল্প করে টাকা নিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড। এখন কাজটা একই, সিডিএ কাজ শুরু করছে, এখন পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু দেরি হয়েছে, এখন এই প্রকল্প তারা কি করবে? টাকা ফেরত দিতে হচ্ছে। এই যে টোটাল মোটামুটি ভাবে এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে কে কোথায় কি করতেছে কেউ কোন রকমের হিসেব কিতাব চাওয়া, জিজ্ঞেস করা সব মানে একটা ভয়ে কম্পমান অবস্থা দেশের মধ্যে আছে। এই অবস্থাটা দেশের জন্য কোন অবস্থাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করে না। আজকে আমরা উন্নয়ন করতেছি, উন্নয়নের জন্য অনেক কথা আমাদের কাছে আসবে, অনেক কথা আমরা শুনবো। সেটা যেমন আমাদের জন্য কল্যাণকর, ভালো, আমাদের উন্নয়ন হওয়াটা দরকার। আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক যেভাবে আগাচ্ছে, আমরা এটার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু কোন সরকার? এটা কি জনগণের জন্য সরকার? এটা কি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার? সেটা আজকে বিতর্কের বিষয়। সেটা আমার মনে হয় যারা সরকার চালায় তারাও বুঝতেছে। যার কারণে আজকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা চায়ের দোকানে প্লেনে স্টেশনে সব জায়গায় আলোচনা একটা কি বা দেশ চালায় যে অফিসার হলে রাজনীতি নেতা হলো কোনো ক্ষমতা নাই। এটা হচ্ছে আমাদের সাতকাইয়া ভাষায় আমরা একসাথে থেকে বলতেছি যে এখন যারা সরকারের মন্ত্রিসভার সদস্য আছে ওদের থেকে অফিসাররা মোর ইম্পর্টেন্ট ফর গিভিং এনি ডিসিশন। এটা এখন এই পর্যায়ে চলে আসছে, কারণ দেখলেন যে আমরা উই মেড দি গভর্নমেন্ট। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার একটু শেষ প্রান্তে প্লিজ। এই যে আমাদের এই যে সংবিধান আছে, আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলো আমরা ওই যে আমরা ডেমোলিশন ডার্বি আমরা এই দেশে চর্চা করেছি, ডেমোলিশন ডার্বি চালিয়েছি, এবং যার ফলে এই প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর প্রায়। যে আমি একটা উদাহরণ দিই, এই যে আমাদের ভাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, উনি স্থানীয় সরকারের কথা বলছেন, বিকেন্দ্রীকরণের কথা বলছেন। এই কথাগুলো আমি বহুদিন থেকে বলে আসছি। এই যে আমাদের সংসদ সদস্যরা এখন ওই যে আইন করে, উপজেলা পরিষদের আইন করে তারা হচ্ছে, এই যে উপজেলা পরিষদের তারা উপদেষ্টা, এবং উপদেষ্টার কথা মানতে হবে। তো এই যে, এবং তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হচ্ছে, এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী। এবং এর উপরে একটা রায় আছে, নান আদার দেন খায়রুল হক,
খায়রুল হক এবং বিচারপতি খায়রুল হক এবং ফজলে কবির একটা রায় আছে যে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী, কিন্তু কে তোয়াক্কা করে? এবং শুধু তাই নয়, এই 15 কোটি করার ব্যাপারে এরপরে মামলা হয়েছে। আমি এই মামলার পেছনে ছিলাম এবং এই নিয়ে মামলা শুনানি করা হয়েছে, এবং আজকে কয়েক বছর আগে একটা কোর্টে এটা শুনানি করে এটা রায়ের জন্য এটা প্রস্তুত, কিন্তু আজ পর্যন্ত রায়ের তারিখও ঘোষণা করা হয়নি, রায় তো ঘোষণা করা হয়নি। তো এই কোনো প্রতিষ্ঠানে কার্যকারিতা প্রদর্শন করছে না। তো এখন এই অবস্থা থেকে উত্তরণ যদি ঘটাইতে হয়, তাহলে আমাদের কিন্তু পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজাইতে হবে। আর গণতান্ত্রিক ব্যবস্থা যদি কার্যকর করতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য 3টে জিনিস দরকার। একটা হলো যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এর মাধ্যমে এই যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হবে, এবং একই সাথে এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি, ভোট, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং একই সাথে গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই যে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে উচ্চ আদালত এবং আমাদের ওই যে পার্লামেন্ট, এইসব প্রতিষ্ঠানগুলো আমাদের সক্রিয় হইতে হবে, সচল হইতে হবে। এগুলো দলীয়করণের মাধ্যমে আমরা এগুলোকে ধ্বংস করে দিয়েছি। আরেকটা হলো গণতান্ত্রিক মূল্যবোধ, যে গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, আমাদের অন্যের গণতান্ত্রিক অধিকারকে আমি শ্রদ্ধা জানাইতে হবে। তা না হলে কিন্তু আপনি যতই নিয়ম নীতি করেন, যতই প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিন্তু আপনি যদি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে, ট্রাম্প সাহেব তাদের 250 বছরের গণতন্ত্র চর্চার পরও তিনি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তিনি ওই গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন করেন নাই। তাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, কিন্তু যেটা তাদেরকে রক্ষা করেছে তাদের প্রতিষ্ঠান কাজ করেছে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটাও তাদের কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু ভোটটাও মোটামুটি সঠিক হয়েছে। কিন্তু এই গণতান্ত্রিক মূল্যবোধের কারণে তাদের প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছিল। তো আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের প্রথমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, যে মানুষের সম্মতির শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং একই সাথে এই প্রতিষ্ঠানগুলোকে, যেগুলোকে আমরা ওই একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে এগুলোকে ভঙ্গুর অবস্থায় নিয়ে এসেছি, এগুলোকে গড়ে তুলতে হবে। আর গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য অবশ্য তো কোনো সালসা নেই, তাই আমরা সালসা খাওয়াতে পারবো না। তো আমরা আশা করব যে আমাদের এই যে আমরা আমাদের তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আশা করি ভবিষ্যতে, তারা অনেক বেশি লেখাপড়া জানে, তারা অনেক বেশি খোঁজখবর রাখে পৃথিবীর বিভিন্ন দেশে কি ঘটছে। আশা করব যে আমরা, এবং আমাদেরও দায়িত্ব আছে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করার ব্যাপারে। তো এর মাধ্যমেই কিন্তু আমাদেরকে এর উত্তরণ ঘটাতে হবে। এর থেকে যদি উত্তরণ ঘটাইতে না পারি, তাহলে কিন্তু আমার আশঙ্কা যে আমরা চরম সংকটের দিকে ধাবিত হতে পারি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার এবং মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, কথা হচ্ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের অনেক অর্জন আছে, নিঃসন্দেহে অগ্রগতি আছে, আবার অনেক ব্যর্থতাও আছে এবং অনেক হতাশার জায়গাও আছে। এবং ওনারা দুজনেই আক্ষেপ করে বলছিলেন, দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ব্যক্তিগত স্মৃতি আছে, যে এটি তার স্বপ্নের বাংলাদেশ কিনা সেটি নিয়ে ওনাদের মধ্যে খানিকটা সংশয় রয়েছে। এবং এই বাংলাদেশ দেখলে তিনি কতটা খুশি হতেন, জীবনের সিংহভাগ সময় যিনি ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন এই দেশটির জন্য, এবং কারাগারে প্রায় 14টি বছর কাটিয়েছেন, তিনি এই দেশটি দেখলে কতটা খুশি হতেন। তারপরেও নিঃসন্দেহে অনেক অর্জন অগ্রগতি আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো আবার টেকসই হবে কিনা সেটি নিয়ে আমার দুই অতিথির মধ্যে নানা রকমের প্রশ্ন, নানা রকমের সংশয় রয়েছে। কেন নেই সেটি হচ্ছে যে হয়তো অর্থনৈতিক চাকচিক্য কোথাও কোথাও আছে, সেটি আবার সকল মানুষের জন্য কিনা সেটি নিয়ে ওনাদের মধ্যে প্রশ্ন আছে। কেননা বাংলাদেশের স্বাধীনতার যে অঙ্গীকার, যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, অসাম্য প্রতিষ্ঠার কথা। কিন্তু বাংলাদেশের ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে, দ্রুত ধনীর তালিকায় পৃথিবীতে সবচেয়ে অগ্রসরমান দেশ বাংলাদেশ, মানে এত দ্রুত গতিতে পৃথিবীর আর কোথাও ধনী হওয়া যায় না। একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশ 50 বছরও এখন পর্যন্ত আরাধ্য বিষয়, এবং এর দায় বাংলাদেশের প্রধানত সকল রাজনৈতিক দলকেই কম বেশি নিতে হবে। যারাই যখন সুযোগ পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, তারাই সেটিকে ডিস্টর্ট করার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছেন। ওনারা স্বচ্ছতার কথা বলেছেন, জবাবদিহিতার কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছেন, যেটি আমাদের
প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের অঙ্গীকার হিসেবে সন্নিবেশিত আছে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন এবং এই কাজগুলো আসলে বাংলাদেশ অনেকখানি দুর্বল। আমরা এখন এসডিজি নিয়ে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছি। এই প্রবেশের মধ্যে যে 5 বছর আমাদের অনেক কিছু ফিক্স করতে হবে, তার মধ্যে এই বিষয়গুলো কম বেশি আছে, কারণ এগুলো একটা আরেকটার সঙ্গে সংগতি সম্পর্কিত। এটি আমাদের রাজনৈতিক নেতাদের মাথায় রাখতে হবে। বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করবার কথা বলেছেন। সেই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কথা বলেছেন এবং সেই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা যাবেন তাদেরও আবার মানসিকভাবে মানসিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, চারিত্রিক দৃঢ়তা, এগুলো খুবই প্রয়োজনীয় বাংলাদেশে। যে কারণে আমি প্রশ্ন আমার অতিথিদের কাছে রেখেছিলাম যে মূল্যবোধের কথা আমরা বলি বটে, কিন্তু কোন মূল্যবোধটি আমাদের এখানে ঠিক আছে? সেটি মানবিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল মূল্যবোধেরই